তোমরা আমার সামনে দেখতেই পাচ্ছ যেটা, এখন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের লোকশিল্প বিস্তারিত পর্যালোচনা। ঠিক আছে? মানে আমাদের লোকশিল্পের মধ্যে কি, কি আছে এটা নিয়ে আমি একটু রিসার্চ করেছি। রিসার্চ করে এটা বের করেছি। লোকশিল্প কি জিনিস? ঠিক আছে? তো লোকশিল্পের সংজ্ঞা ও বৈশিষ্ট্য যদি জানতে চাই, লোকশিল্প কাকে বলে? তাহলে আমরা পাবো হচ্ছে লোকশিল্প হচ্ছে এমন একটা জিনিস যেখানে গ্রাম বাংলার সহজ সরল মানুষের জীবনযাত্রার প্রতিচ্ছবি ইত্যাদি কি করে তাদের নিজস্ব যে ইতিহাস, ঐতিহ্য, বিশ্বাস, আশা, আকাঙ্ক্ষা, দুঃখ ইত্যাদি কাহিনী তুলে ধরে। ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের গেল। ওকে। লোকশিল্পের প্রকারভেদ রয়েছে এবং তাদের বৈশিষ্ট্য রয়েছে। প্রকারভেদের মধ্যে হচ্ছে গ্রাম বাংলার যে লোকশিল্প সেটা সবচেয়ে বেশি মানে অন্যতম, সেটি হচ্ছে নকশি কাঁথা। ঠিক আছে? তো নকশি কাঁথা কারা, কারা বানায়? নকশি কাঁথা নারীরা বানায় অবসর সময়ে সুই সুতাতে সেলাই করে। ঠিক আছে? তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা, কল্পনা, বাস্তব অভিজ্ঞতা, ঘরোয়া বিভিন্ন ধরনের কাহিনী ইত্যাদি কি করে? ফুটিয়ে তোলে এখানে। তারপরে হচ্ছে জ্যামিতিক নকশা ফুটিয়ে তোলে। বৃত্ত আঁকায়, ত্রিভুজ আঁকায়, ফুল, ফল, লতা-পাতা, পশু-পাখি ইত্যাদি মানুষের দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজকর্ম, ছবি ইত্যাদি তারা আঁকায়। পরে বস্ত্র শিল্প বা হচ্ছে টেক্সটাইল আর্ট। টেক্সটাইল আর্টে কি করে? টেক্সটাইল আর্টের মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে ঢাকাই মসলিন। ঠিক আছে? একসময় বিশ্বজোড়া যারা খ্যাতি ছিল অতি মিহি অর্থাৎ অনেক পাতলা। ঠিক আছে? এটা ঢাকা শহরের ডেমরা এলাকায় অর্থাৎ ডেমরা যে ঢাকার ডেমরা এলাকায় কি হইতো? তৈরি হইতো। এটা এত সূক্ষ্ম ছিল যে একটা আংটির ভিতর দিয়ে অনেকগুলো কাপড় চলে যেত। ঠিক আছে? তো এই যে দেখো তোমাদের ক্যামেরা নিয়ে ওকে। দেখো এই যে এটা হচ্ছে একটা বোতলের ক্যাপ। ঠিক আছে? তো আংটি মূলত এরকমই থাকে। মোটামুটি এরকম থাকে না? ওকে। এই যে আংটি এরকম থাকে, এইটার ভিতর দিয়ে পুরো একটা যে তোমার মসলিন যে শাড়ি বা মসলিন কাপড় পেঁচায় এটার ভিতর দিয়ে দেওয়া যাইতো, আনা যাইতো। ঠিক আছে? তো এত সূক্ষ্ম ছিল, এত পাতলা ছিল যে আমরা যেমন কাপড় ধোয়ার পরে সেটাকে চিপি না এরকম করে, ওটা কি হয়? চিকন হয়ে যায়। তো মসলিন কাপড়কে এরকম চিকন করলে এরকম চিকন হইতো যে এরকম ক্যাপের বা হচ্ছে এরকম আংটির ভিতর দিয়ে দেওয়া যাইতো। এর যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে অনুসরণ করে জামদানি শাড়িটা গড়ে উঠেছিল। যে ঢাকা বিখ্যাত এবং ওই যে বিশেষত ডেমরা এলাকা যে এলাকায় হচ্ছে কি হইতো? আমাদের শাড়িগুলো তৈরি হইতো। সেই এলাকায় এবং রূপগঞ্জ এলাকায় এটা তৈরি হইতো। ঠিক আছে? জামদানি শাড়ি কিন্তু বাংলাদেশে এখনো আছে। তোমাদেরকে আমি বলছি যে পরে তোমাদের সঙ্গে কথা বলব। কিন্তু হাত তুলতেছেন কেন সবাই? আর সোডিয়াম, আয়রন, কপার এটসেট্রা দিয়ে রিসার্চ করছেন? ইয়েস, মিস্টার আসফ। এই তোমরা হ্যান্ড রেইজ করতেছো কেন? আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে অন করতে পারেন সর্বোচ্চ। কিন্তু হ্যান্ড রেইজটা অফ রাখেন। আমি হচ্ছে পড়াই নেই। জাস্ট দেখাবো যে কি, কি আছে। ঠিক আছে? তারপর আছে হচ্ছে মৃৎশিল্প। ঠিক আছে? মৃৎশিল্প মানে হচ্ছে এর মাটি দিয়ে যে শিল্পটা হয় সেটা হচ্ছে মৃৎশিল্প। ঠিক আছে? মৃৎশিল্প। ওকে? বাংলাদেশের আদি শিল্পগুলোর মধ্যে মাটি দিয়ে যে শিল্প তৈরি হয় সেটি হচ্ছে মৃৎশিল্প। মাটি দিয়ে কি, কি তৈরি হয়? ঘট, সরা, কলসি, ঠিলা, বাসনকোসন, খেলনা, পুতুল, তারপর হচ্ছে মাটির ব্যাঙ। তোমরা তো এখন মানে অনেক পরের জেনারেশন। আমাদের জেনারেশনে যে মেয়েরা, ছোট মেয়েরা তারা কি করতো? তারা হচ্ছে খেলতো হচ্ছে পুতুল দিয়া। ঠিক আছে? হাঁড়ি পাতিল দিয়া। এখন তো তোমরা হাঁড়ি পাতিল দিয়ে খেলো না, পুতুল দিয়ে খেলো না। তোমরা হচ্ছে কি করো? শুধু সারাদিন ফোন চাপো। ঠিক আছে না? সো তখন তো আর ফোন-টোন এরকম ছিল না। তখন কি করতো? তখন আমরা খেলতাম। কি দিয়া? হাঁড়ি পাতিল দিয়া। তারপরে হচ্ছে এই যে বাসন-কুসন, মাটির পুতুল এগুলা দিয়া। ওকে। শখের হাঁড়ি। শখের হাঁড়ি একটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। ওকে। মৃৎশিল্পের একটি অংশ এটা শখের হাঁড়ি। এখন শখের হাঁড়ি পাওয়া যায়। শখের হাঁড়ি হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান বা বিভিন্ন ধরনের হচ্ছে তোমার যখন অকেশন হয়, এই অকেশন গুলাতে এই শখের হাঁড়িটা অনেক সময় গিফট দেওয়া হয়, মানুষ নিয়ে যায় শখের হাঁড়িতে করে কিছু। মূলত এটা হচ্ছে মূলত একটা কলসের মতন। ঠিক আছে? ঠিলার মতন। এটার মধ্যে কি করে? বিভিন্ন ধরনের নকশা আঁকানো থাকে। ঠিক আছে? নকশা আঁকানো থাকে। এইজন্য এইটাকে হচ্ছে বিবাহ বা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে ব্যবহার করা হয়। তো নকশাগুলো কিরকম হয়? নকশাগুলো হচ্ছে মাছ, পাখি, লতাপাতা, মানুষের ছবি, জ্যামিতিক ত্রিভুজ, চিত তারপর হচ্ছে তোমার আ বৃত্ত এই ধরনের বিভিন্ন ধরনের জিনিস আঁকানো থাকে। ঠিক আছে? এই যে নিয়ামতপুর, ঠিক আছে? এই নিয়ামতপুর বাংলাদেশের নিয়ামতপুর এলাকা শখের হাড়ির জন্য খুবই বিখ্যাত। ঠিক আছে? ওকে। তারপর হচ্ছে পুতুল এবং খেলনা। যেটা বললাম যে পুতুল দিয়ে আমরা খেলতাম ছোটবেলায়। তো কাঠ এবং শলা, কাপড় ইত্যাদি দিয়ে পুতুল তৈরি করা হয়। এই পুতুল শিশুদের খেলনা নয়, এটা হচ্ছে লোকনৃত্য হিসেবে ব্যবহৃত হইতো। অর্থাৎ তোমরা যারা হচ্ছে এখন তো মনে হয় তোমরা এটা পাবাই না। তোমরা কি পুতুল নাচের কথা শুনছো? পুতুল নাচ? ঠিক আছে? আমরা ছোটবেলায় পুতুল নাচ দেখতাম। ঠিক আছে?
৳১০ দিলেই পুতুল নাচ দেখাইতো। বুঝছো? পুতুল নাচ কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং বিষয়। ঠিক আছে? টিকেট কেটে দেখতে হইতো। বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হইলে স্কুলে তখন আসতো তারা। সবকিছু নিয়া। তো পুতুল নাচ আমরা দেখতাম। ঠিক আছে? ৳১০ দিলে একটা কাগজ দিত। ওই কাগজ নিয়ে রুমে ঢুকতে হইতো। তারপরে পুতুল নাচ দেখাইতো। মূলত হচ্ছে ২ টা পুতুলকে কাঠি দিয়ে বেঁধে তারপরে সুতা দিয়ে নাচানো হইতো। মানে পিছনে পর্দার আড়ালে একজন থাকতো, উনি নাচাইতো এরকম করে আমরা দেখতাম। ছোটবেলায় মজাই লাগতো। হুম? ওকে। আমি যখন ক্লাস 6 এ পড়ি, তখন ১ম আমাদের স্কুলে পুতুল নাচের জন্য একটা লোক আসে দেখানোর জন্য। সো ওই সময় আমি ১ম পুতুল নাচ দেখছিলাম তোমাদের মতো বয়সে। ঠিক আছে? অনেক মজা লাগছিল। ওকে। তারপর হচ্ছে কাঁসা এবং পিতল শিল্প। ঠিক আছে? কাঁসা অর্থ মূলত পিতল বা হচ্ছে তামা যেটা আমরা বলি। ঠিক আছে? এটার মতো একটা জিনিস। যদিও তামা আর পিতল এক জিনিস না। ঠিক আছে? কাঁসা আরেকটা জিনিস। ওকে। তো এই যে কাঁসা বা বেল মেটাল ক্রাফট, ঠিক আছে? এইটা হচ্ছে বাংলাদেশের প্রাচীনতম ঐতিহ্যের একটি অংশ। বাংলাদেশে বিভিন্ন সময়ে এই প্রাচীনতম শিল্পের ব্যবহার দেখা যায়। হুম? আগে কাঁসার জগ ছিল, কাঁসার হচ্ছে তোমার কি বলে? গ্লাস ছিল। আমাদের বাসায় এখনো হচ্ছে কাঁসার জগ আছে। আম্মু যে আ যেইটার মধ্যে পান খায়, আমার আম্মু হচ্ছে পান খায়। ঠিক আছে? তো যেইটার মধ্যে হচ্ছে পান খায়, পান থালা বলি আমরা। পান থালাটা হচ্ছে কাঁসার। জগজগ করে স্বর্ণের মতন। ঠিক আছে? তারপরে হচ্ছে আমাদের বাসায় একটা আমরা ওয়াশরুমে যে বদনা ইউজ করি, আমাদের বাসায় একটা কাঁসার বদনা আছে। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের বাসায় কাঁসার ম্যাটেরিয়ালস। ঠিক আছে? কাঁসার একটা জগ আছে। আম্মু যে পান খায় ওইটা হচ্ছে কাঁসার। হুম? কাঁসার পান থালি বলি আমরা। অনেক সুন্দর দেখতে। ঝকঝক করে স্বর্ণের মতন। তো এইটা হচ্ছে কাঁসা শিল্প। হুম? এগুলো খুবই শৌখিন তৈজসপত্র। ঠিক আছে? ওকে। তাহলে কাঁসা শিল্পগুলো শৌখিন তৈজসপত্র শিল্পের মধ্যে। তারপর হচ্ছে শোলার কাজ বা পিথ ক্রাফট। শোলার কাজ হচ্ছে শোলা এক ধরনের নরম গাছের কাঠ। আমরা জানি যে শোলা কি? শোলা হচ্ছে এই যে পাটখড়ি, পাটখড়িকে আমরা শুকাইলে শোলা হয়। ঠিক আছে? এটা দিয়ে কারুশিল্প করা হয়ে থাকে। খুবই সূক্ষ্ম কারুশিল্প করা হয় এটা দিয়ে। ঘর সাজানোর জন্য, অলংকার তৈরির জন্য এবং কৃত্রিম ফুল তৈরির জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে? ওকে। কুমিল্লা, ফরিদপুর, ঢাকা, রাজশাহী এসব এলাকায় এটার প্রচলন আছে। ফরিদপুর মানে হচ্ছে কোন এলাকা? মানে হচ্ছে গোপালগঞ্জের দিকে। ফরিদপুর, গোপালগঞ্জ ওই পদ্মা নদীর ওইপারে। ঠিক আছে? কুমিল্লা ওইদিকে। ঠিক আছে? ঢাকা তো আমি বসে আছি ঢাকাতে। ঠিক আছে? রাজশাহী হচ্ছে উত্তরবঙ্গে। তো এইসব অঞ্চলে পাওয়া যায়। কাঠের কাজ বা উড ক্রাফট। কাঠের কাজগুলোর মধ্যে আমরা এখনো দেখতে পাই আমাদের বাসায় বিভিন্ন জায়গায় হচ্ছে কাঠের যে বিভিন্ন জিনিসপত্রে, হুম? যেমন হচ্ছে কাঠের চেয়ার, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, তারপর হচ্ছে আ আরো অন্যান্য জিনিসপত্র থাকে। খাট, পালং, ঠিক আছে? এগুলা। এগুলো হচ্ছে কাঠের জিনিসপত্র। যেমন পালকি, নৌকা, পরে হচ্ছে ঘরের খুঁটি, নকশা, দরজা, কাঠের সুন্দর সিন্দুক। সিন্দুক মানে হচ্ছে আগের দিনে যেখানে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ জিনিসপত্র রাখা হইতো সেটাকে সিন্দুক বলা হইতো। ঠিক আছে? শীতল পাটি। শীতল পাটি মূলত আসলে শীতল না। ঠিক আছে? শীতল পাটি জিনিসটা আসলে শীতল না। ঠিক আছে? ওকে। শীতল পাটি হচ্ছে বিশেষ ধরনের একটি উদ্ভিদ থেকে তৈরি হইতো। ওই উদ্ভিদের যে আঁশ, এই আঁশ দিয়ে এক ধরনের মাদুর বা হচ্ছে চাটাই তৈরি করা হইতো। ঠিক আছে? এই চাটাইটা অনেকটা ঠান্ডা প্রকৃতির। মানে হচ্ছে ঠান্ডা লাগতো বসলে। মানে অনেকটা আছে না? এটা গরমের মধ্যে বসে ঠান্ডা লাগে? এরকম একটা ভাব আরকি। ঠিক আছে? তো যদিও এটা এতটা মানে শীতল না। ঠিক আছে? এইজন্য এইটা যেহেতু ঠান্ডা লাগতো এজন্য নাম হচ্ছে শীতল পাটি। ঠিক আছে? এটা সিলেটে বেশি প্রসিদ্ধ। আমাদের লোকশিল্পের মধ্যে আর কি আছে দেখি আমরা? হাত পাখা। হাত পাখা আমাদের একটা লোকশিল্প। আমরা বিভিন্ন জায়গায় যখন কি করি? বিভিন্ন কাজে যাই, গরম লাগে তখন আমরা হাতে করে কিন্তু হাত পাখা নিয়ে যাই। ঠিক আছে? বাতাস দেওয়ার জন্য। ঠিক আছে? তো হাত পাখা আমাদের একটা লোকশিল্পের অংশ। হাত পাখা কিভাবে তৈরি হয়? তালপাতার হাত পাখা আছে। তালপাতার সুন্দর হাত পাখা আছে। এটা বানানো যায়। হুম? আম্মু বানাইতে পারে সুন্দর করে। ওকে। তারপর হচ্ছে কাপড় এবং শোলা দিয়েও তৈরি করা যায়। নকশা থাকে। তারপর হচ্ছে আদিবাসী লোকশিল্প। আমাদের দেশে যে আমরা বাঙালিরা বাদে আরো অনেক আদিবাসী আছে, তাদেরও কিছু লোকশিল্প আছে। তারা কি করে? তারা হচ্ছে চট্টগ্রামের ওই যে মারমা, মুরং, খুমি এই যে জাতিগোষ্ঠী,
তারা কি করে নিজস্ব তাঁত বুনে। ঠিক আছে? তারা হচ্ছে বুনন কৌশল পারে খুব ভালো। এজন্য দেখবা হচ্ছে আদিবাসী এলাকায় ঘুরতে গেলে তারা হচ্ছে ব্যাগ তৈরি করে, আমরা ব্যাগ কিনে আনি, শাল তৈরি করে, শাল কিনে নিয়ে আসি। শাল মানে হচ্ছে চাদর। ঠিক আছে? বাঁশ দিয়েও বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করে। ঠিক আছে? আমি একবার শেরপুরে গেছিলাম ঘুরতে। শেরপুরে লৌচাপড়া। ঠিক আছে? ওখান থেকে একটা জিনিস কিনে নিয়ে আসছিলাম ওদের। ভালোই। ওকে। এখন লোকশিল্প সংরক্ষণের প্রয়োজনীয়তা আমরা দেখি একটু। কি লোকশিল্প কেন সংরক্ষণ করতে হবে? দেখো, এই যে আমাদের লোকশিল্পগুলো আছে, এই লোকশিল্পগুলো এখনই কিন্তু অনেকটা হারিয়ে গেছে। হ্যাঁ? তো কালের পরিক্রমায় এগুলো আস্তে, আস্তে আরো হারিয়ে যাবে। যদি আমাদের এই ঐতিহ্যগুলো ধরে রাখতে হয় তাহলে কি করতে হবে? এই লোকশিল্পগুলো আমাদের সংরক্ষণ করতে হবে। অর্থাৎ যাতে হারিয়ে না যায়। এজন্য কি করতে হবে? আমাদের বর্তমান যে প্রজন্ম মানে তোমরা, তোমাদেরকে লোকশিল্প সম্পর্কে বলতে হবে, শিখাতে হবে। ঠিক আছে না? না হলে কি হয়ে যাবে? বিলুপ্ত হয়ে যাবে। ঠিক আছে? ওকে। নতুন প্রজন্মের আগ্রহ সৃষ্টি হইতে হবে। ঠিক আছে? শিল্পীদের আর্থিক সংকটের কারণে কিন্তু শিল্পীরা এই ধরনের কাজকর্ম এখন করতে পারে না। ঠিক আছে? তাদেরকে আর্থিক সহায়তা দিতে হবে। তাহলে কি করতে হবে? শিশুদেরকে শিখাইতে হবে যে এই হচ্ছে আমাদের মৃৎশিল্প, এই হচ্ছে আমাদের বুনন শিল্প এগুলা। তারপরে হচ্ছে এটা নিয়ে গবেষণা করতে হবে। লোকশিল্প নিয়ে গবেষণা করতে হবে, সংগ্রহ করতে হবে এবং বিভিন্ন ধরনের প্রদর্শনী তৈরি করতে হবে যে এই জিনিসগুলো আমাদের লোকশিল্প ছিল। ঠিক আছে? এখনো আছে কয়েকটা মৃতপ্রায় হিসাবে। ওকে। তারপর হচ্ছে সংরক্ষণ এবং হচ্ছে প্রচারের প্রচেষ্টা। বাংলাদেশ লোকশিল্প এবং কারুশিল্প যে ফাউন্ডেশন, বাংলাদেশ ফোক আর্ট ক্রাফট ফাউন্ডেশন, ঠিক আছে? এই ফাউন্ডেশন অর্থাৎ জয়নুল আবেদীন যে ফাউন্ডেশনটা প্রতিষ্ঠা করেছিল ১৯৭৫ সালে, এই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে কামরুল হাসানও তার সঙ্গে জড়িত ছিল। কামরুল হাসান বাংলাদেশের বিখ্যাত একজন মানুষ। ঠিক আছে? তিনি বাংলাদেশের আ বিভিন্ন ধরনের ক্রাফট ডিজাইন করেছেন। ঠিক আছে? পাশাপাশি তিনি বাংলাদেশের ফ্ল্যাগ, হ্যাঁ? ন্যাশনাল ফ্ল্যাগ এটাও কিন্তু তিনি ডিজাইন করেছেন। ওকে। তারপরে হচ্ছে বাংলাদেশ লোকশিল্প পরিষদ বা বাংলাদেশ লোকশিল্প পরিষদ যেটা, সেইটা হচ্ছে ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হয়। এটি বাংলাদেশ লোকশিল্প নামে কি পত্রিকা প্রকাশ করে। ওকে। এখন দেখো কামরুল হাসান তিনি হচ্ছে আমাদের লোকশিল্প এই বইটির মানে এই যে এই এই পাঠটার লেখক। ঠিক আছে? বাংলাদেশের লোকশিল্পের একজন নিবেদিত সংগ্রাহক এবং গবেষক জয়নুল আবেদীন বাংলাদেশের লোক এবং কারুশিল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। ঠিক আছে? ওকে। চলো। এখন এইটা পড়ার পরে তোমাদের কোথাও কোনো কনফিউশন আছে কিনা? কনফিউশন না থাকলে আমি হচ্ছে কোথায় যাব? আমার বইয়ে যাব। ঠিক আছে? এ হচ্ছে বই। আমরা এতক্ষণ হচ্ছে আমার গবেষণাপত্র যেটা আমি তৈরি করেছি ও গবেষণাপত্র সেটা বললাম। ঠিক আছে? এখন বলো তোমার কোনো কোয়েশ্চেন আছে কিনা? স্যার ফোন ধরা তো দূরে থাক। স্যার আমি রোববার ক্রাফট দিয়ে ফ্যান বানাইছি। ওকে, ডান। ভালো। ফাতিহা নূর, নো, কোনো প্রবলেম নাই। ঠিক আছে। আরিফা, স্যার শুনছি কিছু দেখি নাই। ওকে। লাইবা, স্যার বই রিডিং পড়াবেন? অবশ্যই পড়াবো। তোমাদের তো গল্প পড়াই ফেললাম আমি। জাস্ট এখন রিডিং পড়াবো তোমাদের দিয়ে। ঠিক আছে? নো ব্যাটারি। ওকে। ইমেইল, স্যার হাউ আর ইউ? ওয়েলকাম। স্যার নো কনফিউশন। ঠিক আছে। তোমরা তো গুড স্টুডেন্ট। লাইবা, বুঝছি স্যার। আমি পড়বো। ঠিক আছে? আমি মোটামুটি চেষ্টা করব সবাইকে দেওয়ার জন্য। ঠিক আছে? শাওমি, স্যার অনিন্দিতা শাহ। ওকে অনিন্দিতা, ডান। নিক্সি সিনহা, সিনহা তোমাকে আমি দেখতে পাচ্ছি। তুমি ক্যামেরা অন করে রাখছো। ঠিক আছে? নো স্যার। ওকে, ঠিক আছে। অনিন্দা স্যার কেমন আছেন? হাই স্যার। হ্যালো, হ্যালো অনিন্দিয়া। ফাতিহা জান্নাত, ইয়েস স্যার। ওকে। এটা মোটামুটি অনেকের কমেন্টই পড়লাম। স্যার যারা হ্যান্ড রেজ করছে তাদের জন্য আমাকে দেখা যাচ্ছে না। ওকে, ঠিক আছে। নাবা কেমন আছো?
তোমরা বারবার যে কমেন্ট করতেছো, আমি এতগুলো কমেন্ট কেমনে পড়বো? বলো। স্যার আই হ্যাভ আন্ডারস্ট্যান্ড। ওকে, ঠিক আছে। নবাব আইমিসিং। ওকে, জি স্যার। ডান। আয়ান, ঠিক আছে। ওকে। রিয়ান, আবিদা। স্যার আপনি 10 এ ক্লাস করেন? হ্যাঁ, আমি 10 এ ক্লাসও করাই। ঠিক আছে? অ্যাবসোলিউট। স্যার অ্যালেক্স, হাই অ্যালেক্স, কুইজ আছে। ওকে, দেখি। হিমেল আহমেদ, স্যার আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ময়মনসিংহ। ঠিক আছে? তারপরে ফরিদপুর থাকি। ওকে, ঠিক আছে। আদাব স্যার। হিয়া, ওকে। আনিশা, সালামু আলাইকুম স্যার। সিটি এক্সামে চলতেছে। ঠিক আছে, সমস্যা নাই। ওকে। অখিল, কলসি বদনা সবকিছু আছে। হ্যাঁ, সবকিছু আছে। চয়ন হালদার, ওকে। আমি সবার কমেন্ট চেক করতেছি। ঠিক আছে? সবার কমেন্ট চেক হয়ে গেলে তারপরে হচ্ছে আমি আবার পড়াশোনায় ফিরে যাব। ঠিক আছে? ওকে। হাই স্যার, না স্যার। ওকে। আর কে একজন কমেন্ট করছে নি? দেখা যাচ্ছে না। ওকে, বাদ। সবার কমেন্ট চেক করা শেষ। এখন চলো আবার আমরা আমাদের পড়াশোনায় ফিরে যাই। তোমাদেরকে আমি পড়তে দিব। ঠিক আছে? কে পড়বা? ওয়েট। ওকে। আরে সবাই হাত তুলে দেখছে। আহ! আহ! ওকে, সিনহা, তোমাকে আমি আনমিউট করছি। নিক মীনাক্ষী সিনহা, আনমিউট করছি তোমাকে আমি। পড়ো। আনমিউট হও। আদাব স্যার। ওকে। আমাদের লোকশিল্প। কামরুল হাসান। খাদ্যশস্যে পরে বাংলাদেশের মানুষের জীবনের সঙ্গে যে জিনিসটি অতি নিবিড়ভাবে জড়িয়ে আছে তা হলো এখানকার কুটির শিল্প। একসময় ঘরোয়া গৃহস্থলীয় নিত্য বেহারে প্রায় সব পণ্যই এদেশে গ্রামে কুটির তৈরি হতো। আজও অনেক কিছুই হয়। এগুলো কুটির শিল্পের মাধ্যমে তৈরি হলেও শিল্প গুণ বিচারে এই ধরনের সামগ্রী লোকশিল্পের মধ্যে গণ্য। আমাদের দেশে বিভিন্ন লোকশিল্পের কতগুলো এক সময়ে এমন উচ্চ মানের ছিল যে আজও আমরা সেসব জিনিসের কথা স্মরণ করে গর্ববোধ করি। আচ্ছা। প্রথমে বলতে হয় ঢাকা মুসলিমের কথা। ঢাকা শহরে অদূরে ডেমরা ডেমরা এলাকায় তাঁতিদের এ অমূল সৃষ্টি এক এককালই দুনিয়া জুড়িয়ে তুলেছিল প্রবল আলোড়ন। ঢাকা মুসলিম তৎকালীন মুঘল বাদশাহদের বিলাসের বস্তু ছিল। মসলিন কাপড় এত সূক্ষ্ম সুতা দিয়ে বুনা হতো যে ছোট একটি আলটি ভেতর দিয়ে হুম। অনায়াসে অনায়াসে কয়েকশ গজ মুসলিম কাপড় প্রবেশ করিয়ে দেওয়া সম্ভব ছিল। শুধু কারিগরি দক্ষতাই নয়, এ ধরনের কাপড় বুনবার জন্য শিল্প মন থাকাও প্রয়োজন। শিল্পী মন আজও থাকা প্রয়োজন। শিল্প মন থাকা প্রয়োজন। আজ সেই মুসলিম নয়। তবে মুসলিম মুসলিম ছাড়া নয় না, আজ সেই মসলিন নেই। আজ সেই মুসলিম নেই। তবে মুসলিম যারা বুনতো তাদের বংশধররা যুগ যুগ ধরে এই শিল্পধারা বহন করে আছে বলে জামদানি শাড়ি আমরা আজও দেখতে পাই। বর্তমানে যুগে জামদানি শাড়ি দেশে বিদেশে শুধু পরিচয় নয়, গর্বের বস্তু। ওকে, এমন ডান। ঠিক আছে। পরে হচ্ছে আ কে আছে, কে আছে? ওকে, আমি। হিয়া, শুনতে পাচ্ছ? হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোসাব কেমন আছো?
এই তো স্যার আলহামদুলিল্লাহ ভালো। আপনি ওকে, কেমন আছেন? এই যে এখান থেকে বলবো, অনেক এমনি আর দুঃখ। একটি গ্রামীণ লোকশিল্প আজ লুপ্তপ্রায় হলেও কিছু কিছু নমুনা পাওয়া যায়। ওকে স্যার। তেমনি আরেকটি গ্রামীণ লোকশিল্প আজ লুপ্তপ্রায় হলেও কিছু কিছু নমুনা পাওয়া যায়। এটি হলো নকশি কাঁথা। জোরে একসময় জোরে। বাংলাদেশের গ্রামে গ্রামে এই নকশি কাঁথা তৈরির রেওয়াজ ছিল। একটি সাধারণ আকারের নকশি কাঁথা সেলাই করতেও কমপক্ষে ৬ মাস লাগতো। বর্ষাকালে যখন চারদিকে পানি থই থই করে ঘর থেকে বাইরে বের হওয়া যায় না, এমন মৌসুমই ছিল নকশি কাঁথা সেলাইয়ের উপযুক্ত সময়। মেয়েরা সংসারে কাজ সাঙ্গ করে দুপুরের খাওয়া দাওয়া সেরে পাটি বিছিয়ে পানের বাটাটি পাশে নিয়ে পা মেলে বসতেন এবং বিচিত্র নকশি কাঁথা নকশা তোলা কাঁথা সেলাই করতে। হুম। পড়শিরাও সুযোগ পেলে আসতো গল্প করতে। আপন পরিবেশ থেকে মেয়েরা তাদের মনের মতো করে কাঁথা সেলাইয়ের অনুপ্রেরণা পেতেন। আচ্ছা, এখানে থামো। এই যে পড়শিরা সুযোগ পেলে গল্প করতে আসছে। পড়শি শব্দের অর্থ কি জানো তোমরা? আওসাফ বলো তো পড়শি শব্দের অর্থ কি? স্যার পড়শি হুম। আর মাথায় আসছে না। ওকে। তোমরা একটা শব্দ শুনছো কিনা? পাড়াপড়শি, পাড়াপড়শি। শুনছো? হ্যাঁ স্যার। পাড়াপড়শি। পাড়াপড়শি কাদেরকে বলা হয়? নেইবার মানে হচ্ছে প্রতিবেশী যারা। প্রতিবেশীদের স্যার। হ্যাঁ, তারা পড়শি মানে হচ্ছে প্রতিবেশী। ঠিক আছে? ওকে। হুম, ও কন্টিনিউ। ওকে স্যার। হুম। হুম, আপন পরিবেশ থেকেই আপন পরিবেশ না স্যার। এমনই এক একটি কাঁথা সেলাই কত গল্প কত হাসি কত কান্নার মধ্যে দিয়ে শেষ হতো তা বলা যায় না। শুধু কতগুলো সূক্ষ্ম সেলাই আর রং বেরঙের নকশার জন্য নকশি কাঁথা বলা হয় না, বরং কাঁথার প্রতিটি সূচের ফুলের মধ্যে লুকিয়ে আছে এক একটি পরিবারের কাহিনী, তাদের পরিবেশ, তাদের জীবনগাথা। আমাদের দেশের লোকশিল্প বিভিন্ন রূপে ভিন্ন ভিন্ন অঞ্চলে প্রাধান্য পেয়েছে। তাঁত শিল্প বাংলাদেশের সব এলাকাতেই আছে, তবে ঢাকা, টাঙ্গাইল, শাহজাদপুর, কুমিল্লা, চট্টগ্রাম এলাকায় তাঁত শিল্পের মৌলিক বৈশিষ্ট্য দেখা যায়। জামদানি ওকে, শাড়ির ঠিক কথা আছে। আমরা আলোচনা করেছি। আচ্ছা, এখানে নারায়ণ এখানে থাকো, হ্যাঁ? অন্য অন্য কাউকে পড়তে দিই। ঠিক আছে? ওকে, ডান। ওকে, দেখি আর কে আছে? সবাই তো পড়তে যাচ্ছে। ঠিক আছে না? আওসাফ? হ্যাঁ স্যার। ওকে। তারপর হচ্ছে আ ফাতিহা নূর, বলো। আমি আসসালামু এক আলাইকুম স্যার। এক হ্যাঁ, বলো। আমি একজন ছেলেকে সুযোগ দিচ্ছি, একজন মেয়েকে সুযোগ দিচ্ছি। ঠিক আছে? সো মিলাই দিচ্ছি। ঠিক আছে? ওকে, বলো। জামদানি শাড়ির কথা আমরা আলোচনা করেছি। নারায়ণগঞ্জ জেলার নওয়াপাড়া গ্রামে জামদানি কারিগরদের বসবাস। শতাব্দীকাল ধরে এই তাঁত শিল্প বিস্তার লাভ করেছে শীতলক্ষ্যা নদীর তীরবর্তী এলাকায়। ওকে, এখানে শোনো। এই যে তুমি বললা তীরবর্তী এলাকায়। এটা তীরবর্তী এলাকায় না। যদি এরকম তীর শব্দ একটা আর বর্তী শব্দ যুক্ত হয়েছে তাহলে তীরবর্তী হবে। তীরবর্তী এলাকায়। ঠিক আছে? ওকে। বৈজ্ঞানিক বিশ্লেষণে দেখা যায় এই শীতলক্ষ্যা নদীর পানি বাষ্প থেকে যে আর্দ্রতার আর্দ্রতা। সৃষ্টি হয় আর্দ্রতার সৃষ্টি হয় তা জামদানি বোনার জন্য শুধু উপযোগী নয়, বরং এক অপরিহার্য বস্তু বলা চলে। ওকে। ভৌগোলিক অবস্থান, আবহাওয়া ও পরিস্থিতির জন্য শুধু অতীতের তাঁতিদের তাঁত শিল্পই নয়, বর্তমানে বড় বড় কাপড়ের কারখানাও শীতলক্ষ্যা নদীর তীরে গড়ে উঠেছে। কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রামের প্রস্তুত খুদি বা খদ্দরে সমাদর খাদি, শুধু খাদি, খাদি, খাদি বা খদ্দরের। খাদি বা খদ্দরে সমাদর শুধু গ্রাম জীবনেই নয়, ওকে। শহরের আধুনিক একটু পজ সমাজেও। দাও। একটু পজ দাও। এই যে খাদি বা খদ্দর, ঠিক আছে? এই ২ টা শব্দের সঙ্গে তোমরা পরিচিত? খাদি বা খদ্দর?
চিনো এই ২ টা কি জিনিস? কাকে বলে খাদি? না। খাদি শব্দের অর্থ হচ্ছে মোটা কাপড়। বুঝছো? মোটা যে কাপড় এটাকে খাদি বলা হয়। বুঝতে পারছো? তাহলে চট্টগ্রাম, নোয়াখালী এবং কুমিল্লাতে খাদি নামক যে মোটা কাপড় প্রস্তুত হইতো সেটার সমাদর। সমাদর বলতে কি? সুনাম। শুধু গ্রাম জীবনেই নয়, শহরে আধুনিক সমাজেও যথেষ্ট রয়েছে। শহরে আধুনিক সমাজে আমরা যে বড়, বড় এই যে চাদর ব্যবহার করে থাকি, শাল বলি আমরা, হ্যাঁ? এগুলা কিন্তু এই খাদি বা মোটা খদ্দর কাপড়। হ্যাঁ, কন্টিনিউ। খাদি কাপড়ের বিশেষত্ব হচ্ছে এর সবটাই হাতে প্রস্তুত। তুলা থেকে হাতে সুতা কাটা হয়। গ্রামবাসীরা অবসর সময়ে সুতা কাটে। এদের বলা হয় কাটুনি। হুম, গ্রামের বাড়ির আশেপাশে তুলার গাছ লাগানো রীতি আছে। সেই গাছের তুলা দিয়ে সুতা কাটা ও হস্তচালিত তাঁতে এসব কাপড় যে কাপড় প্রস্তুত করা হয় সেই কাপড়ই প্রকৃত খাদি বা খদ্দর। স্বদেশী আন্দোলনের যুগে বিদেশি কাপড় বর্জন করে দেশি কাপড় ব্যবহারে যে আদর্শ প্রবর্তিত হয়েছিল তারই সাফল্যের স্বাক্ষর এই খাদি। ওকে। পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, বান্দরবন, রামগড় এলাকায় চাকমা, কুকি ও মুরং মেয়েরা এবং সিলেটের মাছিমপুরে অঞ্চলের মণিপুরী মেয়েরা তাদের নিজেদের ও পুরুষদের পরিধেয় বস্তু বুনে থাকে। এই কাপড়গুলো সাধারণত মোটা ও টেকসই হয়। নকশা, রং ও বুনন কৌশল সবই তাদের নিজস্ব ঐতিহ্য অনুযায়ী হয়। ওকে, ঠিক আছে। ডান। তাহলে আমরা অন্য কাউকে সুযোগ দেই। ঠিক আছে? ওকে। ওয়েট। সবাই এত উদগ্রীব হলে চলবে না। দেখি আমি কাকে দেওয়া যায়। ঠিক আছে? যদিও সবাইকে দিতে পারব না। আই এম ভেরি সরি। ঠিক আছে? সো আমি দেখছি কাকে দেওয়া যায়। ঠিক আছে? সবাই হাত তুলে রাখছে। আসলে কাকে দেই? ওকে। নিমাইকে এটা কি লিখছে? নামি কাজী, নামি কাজী মিন্টু নাকি মিনাটো? আল্লাহ! ওর নাম যে কি আল্লাহ জানে। তুমি কি আছো? থাকলে হচ্ছে আমি আনমিউট করছি তোমাকে। Hello, hello, sir. Can you hear হ্যাঁ, me? হ্যালো। ইয়েস, হিয়ার। স্যার কোথা থেকে পড়বো? ওকে, তুমি হচ্ছে পরের পেজ থেকে পড়বা। ঠিক আছে? বাংলাদেশে গ্রামে, গ্রামে কাঁসা এখান থেকে। বাংলাদেশের গ্রামে গ্রামে কাঁসা ও পিতলের বাসনপত্র এককালে বেশ প্রচলিত ছিল। আজও শত শত গ্রাম্য কারিগর তৈরি করে বিচিত্র ধরনের তুর্যসপত্র প্রথমে মাটির ছাঁচ করে তার মধ্যে ঢেলে দেয় গলিত কাঁসা। ধীরে ধীরে গলিত ধাতু ঠান্ডা হয়ে আছে। পরে তখন উপর থেকে মাটির ছাঁচটি ভেঙে ফেললেই ভিতর থেকে বেরিয়ে আসে বদনা, বাটি, গ্লাস, থালা ইত্যাদি। তারপর এগুলো পলিশ করা হয় এবং এ ধরনের বাসনে নানা রকম ফুল, পাতার নকশা বা ফর্মা এটা কি লিখছে? ফরমাশকারীর নাম খোদাই করা থাকে। ফরমাশকারী বলে অর্থাৎ হচ্ছে যে এটা বানাইছে, ফর্মা নির্মাণ করছে সেই ফরমাশকারীর নাম এখানে খোদাই করা থাকে। এমনকি আজকাল অতি আধুনিক গৃহসজ্জার সামগ্রী হিসাবে তামা পিতলের গড়া, থালা, ফুলদানি ব্যবহৃত হতে দেখা যায়। পোড়ামাটির কাজের ঐতিহ্য এদেশে বহু বছরের। মাটি, কলসি বা কলস যেটা আমরা বলি, মাটির কলস, হাঁড়ি, পাতিল, সাংকি, ফুলদানি, দইয়ের ভাঁড়, রসের ঠিলা, সন্দেশ, পিঠার ছাঁচ, টেপা পুতুল, হিন্দু সম্প্রদায়ের দুর্গা, সরস্বতী, লক্ষ্মী ইত্যাদি মূর্তি
গড়বার কাজে বাংলাদেশের পালপাড়া, কুমারপাড়ায় আদিবাসী যারা ছিল, আদিবাসীরা সারা বছরই ব্যস্ত থাকে। আধুনিক রুচির ফুলদানি, ছাইদানি, চায়ের সেট, কাঁটা, বাক্স বা ঘর সাজাবার নানা ধরনের শৌখিন সামগ্রী সবকিছুই মাটি দিয়ে তৈরি করা হচ্ছে। এছাড়াও পুরাকালের মসজিদ বা মন্দিরের গায়ে যেসব নকশাদার ইট দেখা যায় তা এদেশের লোকশিল্পের এক অতুলনীয় নিদর্শন। প্রতীকধর্মী মাটির টেপা পুতুলগুলোর মধ্যে শত শত বছর পূর্বের পাল ও কুমোরদের যে কারিগরি বিদ্যা ও শিল্পমনের পরিচয় পাওয়া যায় তা অভাবনীয়। ওকে? তো এই যে আমি যেমন করে একটা, একটা ভেঙে, ভেঙে পড়লাম, ঠিক আছে? তোমরা এই যে একটু আগে যে পড়ল, সে কিন্তু টেনে, টেনে টেনে, টেনে পড়ছে। একটু টান দিয়ে, টান দিয়ে পড়ছে। কথার মধ্যে টান ছিল। ঠিক আছে? সেরকম টেনে, টেনে না পড়ে এরকম ভেঙে, ভেঙে পড়লে কি হয়? পড়তে সুবিধা হয়, বুঝতেও সুবিধা হয়। ঠিক আছে? ওকে, চলো। তারপরে কি আছে? আরিয়ান, আরিয়ান। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। পড়ো। স্যার কোথা থেকে শুরু করবো? কাঠের কাজের খুব বেশি এখান থেকে। কাঠের কাজে কই। স্যার কাঠের কাজের কোন লাইনে? এটা হচ্ছে তোমার পেজ নাম্বার ৪৪। ৪৪ পেজের কয় নাম্বার প্যারা? ৪৪ পেজের ৪ নাম্বার প্যারা। ৪ নাম্বার প্যারায় কাঠের কাজের খুব বেশি শিল্পগুণ আজকাল দেখা যায়। এখান থেকে। দেখা কাঠের না গে কাজের বেশি শিল্পগুণ আজকাল দেখা না গেলেও হ্যাঁ, অতীতের কিছু কিছু নমুনা যা দেখতে পাওয়া যায় তা থেকে অনুমান করা যায় যে এদেশে একসময় গৃহ নির্মাণের কাজে কারুকার্যে ভূষিত কাঠের ব্যবহার ছিল। বিশেষ করে পুরাতন খাট, পালঙ্ক, খুঁটি, দরজা ইত্যাদি নমুনা আজও দেখা যায়। এ ধরনের কাজকে বলা হয় হাসিয়া। বরিশালের কাঠের নৌকায় আজও বেশ নিপুণতার দাবি রাখে। ওকে। খুলনার মাদুর এবং সিলেটের শীতলপাটি সকলের কাছে পরিচিত। গ্রীষ্মকালে ব্যবহারে আরামদায়ক আস্তে এই নমুনা। ওয়েট। এই যে বললা গ্রীষ্মকাল, এটা গ্রীষ্মকাল না, এটা হচ্ছে গ্রীষ্মকাল। ঠিক আছে? এটা কি? গ্রীষ্মকাল। যখন কোনো একটা অ্যালফাবেটের সঙ্গে কোনো একটা অক্ষরের সঙ্গে ফলা যুক্ত হয়, তখন যে অ্যালফাবেটের সঙ্গে ফলা যুক্ত হয়েছে সেই অ্যালফাবেটটা কয়বার পড়তে হয়? ২ বার পড়তে হয়। তাহলে এখানে কি হবে? স র সঙ্গে হয়েছে। তাহলে স গ্রীষ্ম আবার স। তাহলে স। গ্রীষ্মকাল। গ্রীষ্ম ডান। কন্টিনিউ। গ্রীষ্মকালে ব্যবহারে আরামদায়ক বলেই নয়, শীতল পাটির নকশা একটি মৌলিক বৈশিষ্ট্যের পরিচায়ক। অতীতে শীতল পাটির বহু দক্ষ কারিগর ছিল। এই শিল্পীদের দিয়ে এককালে ঢাকার নবাব পরিবার হাতির দাঁতের শীতল পাটি তৈরি করিয়েছিলেন। ঢাকার জাদুঘরে তা সংরক্ষিত আছে। এটি আমাদের লোকশিল্পের এক অতুলনীয় নিদর্শন। ওকে, আমাদের ডান। হুম। অন্য কাউকে দিই, হ্যাঁ? ঠিক আছে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। তারপরে কে পড়বে? আ কে হিয়া, শুনতে পাচ্ছ আমাকে? কেমন আছো? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি পড়বা হচ্ছে এইখান থেকে। আমাদের গ্রামের ঘরে, ঘরে যে সিকা, হাত পাখা, ফুলপিঠা তৈরি করা হয় এখান থেকে। আচ্ছা স্যার। আমাদের গ্রামের ঘরে ঘরে যে সিকা, হাত পাখা, ফুলপিঠা তৈরি করা হয় তা মোটেই অবহেলার জিনিস নয়। এদের বৈচিত্র্য, নকশা, রং এবং কারিগরি সৌন্দর্যের যে নিদর্শন চোখে পড়ে তা শুধু আমাদের অতি আপন বস্তুই নয়, সৌন্দর্যের দিক দিয়েও এদের স্থান বহু উচ্চে। সাধারণ সামগ্রী হলেও যারা এগুলো তৈরি করেন তাদের সৌন্দর্য প্রিয়তার প্রকাশ
ঘটে এসব জিনিসের মধ্য দিয়ে। শিকা গৃহস্থলীর জিনিসপত্র ঝুলিয়ে রাখার জন্য তৈরি একথা সকলেই জানে। শুধু হুম প্রয়োজন মিটলেই মন ভরে না বলে সৌন্দর্য প্রিয় মানুষ নানা নকশা জুড়ে দিয়ে তাকেও একটি বিশেষ বিশেষ শিল্প বস্তুতে পরিণত 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 করছে। করে। ওকে, ডান। থ্যাংক ইউ মরিয়ম। ওকে, নেক্সট কার কাছে যাবো আমরা? আরিফুল ইসলাম, তুমি আমাকে শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরিফুল, কেমন আছো? আরাফুল। ভালো স্যার। আপনি ভালো আছেন? ওকে, জি ভালো আছি, সুস্থ আছি। তুমি পড়বা হচ্ছে এই যে এখান থেকে, আমাদের আমাদের দেশে দেশ বাঁশ অপ্রতুল নয়। আমাদের দেশে বাঁশ অপ্রতুল নয়। বাঁশের নানা রকম ব্যবহার ছাড়া আমাদের চলতেই পারে না। ছোটখাটো সামান্য হাতিয়ারের সাহায্যে আমরা কারাগাররা বাঁশ দিয়ে আজকাল কারাগার না, আধুনিক কারিগররা। কারিগররা বাঁশ দিয়ে আজকাল আধুনিক রুচির নানা ব্যবহারিক সামগ্রী তৈরি করেছে, যা শুধু আমাদের নিজেদের দেশেই নয়, বিদেশেও ব- বহুল পরিমাণে ব্যবহৃত হচ্ছে। এছাড়া সোনা সোনা শিল্পের অত্যিষ্ট সৃজনশীল নমুনায়ও দেখা উৎকৃষ্ট যায় সৃজনশীল নমুনাও দেখা যায় পুতুল ও পুতুল টুপুর তৈরির, এটা টুপুর ইত্যাদির পুতুলের মধ্যে। মাধ্যমে ওকে, ডান, কাপড়ের। ঠিক আছে। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে। হিয়া, তুমি কি বলতে চাচ্ছ? তুমি হ্যান্ড রেজ করেছো, পড়বা তুমি? ওকে, ঠিক আছে, তোমাকে আনমিউট করেছি আমি, তুমি পড়ো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নাবা, কেমন আছো? স্যার আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি, আমি ভালো আছি। তুমি পড়বা হচ্ছে এই যে এখান থেকে, স্যার কোথা কাপড়ের থেকে? পুতুল। কাপড়ের পুতুল তৈরি করা হয় আমাদের দেশের মেয়েদের একটি সহজাত শিল্পকর্ম। ঠিক আছে? কাপড়ের কাপড়ের পুতুল পুতুল তৈরি। তৈরি করা মেয়েদের একটি সহজাত শিল্পগুণ। অনেকাংশে এসব পুতুল প্রতীকধর্মী। অবশ্য আজকাল বাস্তবধর্মী কাপড়ের পুতুল তৈরিও শুরু হয়েছে। এগুলো যেমন আমাদের দেশের ঐতিহ্য ও জীবনের প্রতিনিধিত্ব করে, তেমনি বিদেশি পয়সাও উপার্জন করে। লোকশিল্প সংরক্ষণ ও সম্প্রসারণের দায়িত্ব আমাদের সকলের। বাংলাদেশের বিভিন্ন শহরতলি এবং গ্রামের হাজার হাজার নারী পুরুষ আছে যারা কাজ করতে চায় অথচ কাজের অভাবে দিন দিন দরিদ্রের শিকার হচ্ছে। সুপরিকল্পিত উপায়ে এবং সুরুচিপূর্ণ লোকশিল্প প্রস্তুতির দিকে মনোযোগ দিলে তাদের সমস্যার কিছুটা সমাধান হবে। সমস্যার কিছুটা সমাধান হবে। আমাদের সকলেই আমাদের সকলেই কাজ আপন পরিবেশ এবং পরিস্থিতির দিকে শুধু চোখ দিয়ে তাকালে হবে না, হৃদয় দিয়ে তাকাতে হবে। লোকশিল্পের ইয়েস। ভিতর দিয়ে হৃদয় মনের প্রকাশ হলে তা বিদেশিদের হৃদয়ের সাড়া জাগাবে। এভাবে দেশে দেশে হৃদয় সম্পর্ক গড়ে তোলার কাজে আমাদের লোকশিল্প সাহায্য করতে পারে। ধন্যবাদ স্যার। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে। এখন আমাদের এটা শেষ হইলো। ঠিক আছে? এখন তোমরা আমাকে বলো, আমি কি এই শব্দার্থগুলা বুঝিয়ে দিব? নাকি হচ্ছে গল্পটা তো আমি একবার তোমাকে ১ম বুঝিয়ে দিয়েছি। তারপর তোমাদের সবাইকে দিয়ে আমি পড়ালাম। এখন গল্পটা আবার সামারাইজ করে দেব, নাকি হচ্ছে আগে শব্দার্থগুলো বুঝিয়ে দিব? ওকে। তো যাদেরকে পড়ার সুযোগ দিতে পারিনি, তাদের জন্য হচ্ছে আন্তরিকভাবে দুঃখিত। ঠিক আছে? এক্সট্রিমলি সরি। কারণ গল্প তো ছোট। তো যতটুকু পারছি সবাইকে সুযোগ দিয়েছি। ঠিক আছে? তো যার সুযোগ পাওয়া নাই, নেক্সট টাইম অন্য কোনো ক্লাসে ইনশাআল্লাহ তোমাদেরকে আমি সুযোগ দেব। ঠিক আছে?
মন খারাপ করার কিছু নাই। হ্যাঁ? সবাইকে সমানভাবে দেখি, সবাইকে সমানভাবে গুরুত্ব দেই। জাস্ট যাদের নামটা আগে এখানে ভেসেছিল স্ক্রিনে তাদেরটাই আমি দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে? ওকে। চলো আমরা একটু শব্দ অর্থগুলা পড়ে নেই। শব্দ অর্থ টিকাগুলো একটু পড়ে নেই। ঠিক আছে? ওকে। তো নিবিড় শব্দ অর্থ হচ্ছে ঘনিষ্ঠ। ঠিক আছে? আমরা অনেক সময় বলি না যে পরিবেশের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই নিবিড় বা ঘনিষ্ঠ সম্পর্ক। অর্থাৎ একটা আরেকটা ছাড়া বাঁচতে পারে না এরকম একটা জিনিস। ঠিক আছে? খুব নিবিড় সম্পর্ক, গভীর সম্পর্ক। ঠিক আছে? নিবিড়। ওকে। পণ্য। পণ্য মানে হচ্ছে যা বিক্রি করা যায়। অর্থাৎ যে জিনিসটা বিক্রি করা যায় সেটি হচ্ছে পণ্য বা প্রোডাক্ট। ওকে। লোকশিল্প। লোকশিল্প বলতে এমন শিল্পকে বোঝায় যে শিল্পগুলো গ্রাম বাংলায় বা গঞ্জে বা লোকালয়ে গড়ে ওঠে। অর্থাৎ লোকালয় বলতে গ্রাম বাংলাকে বোঝানো হয়। অর্থাৎ বাংলাদেশের গ্রাম বাংলায় লোকালয়ে যে শিল্পগুলো গড়ে ওঠে তাদেরকে লোকশিল্প বলা হয়। ঠিক আছে? দেশি জিনিস নিয়ে দেশের মানুষের হাতে তৈরি শিল্পসম্মত দ্রব্যকেই লোকশিল্প বলা হয়। অমূল্য, যার মূল্য নির্ধারণ করা যায় না। অর্থাৎ মূল্য দিয়ে যার বিচার করা যায় না সেটিই কি? অমূল্য। অর্থাৎ এটিকে মূল্য দিয়ে বিচার করলে কি হবে? ভুল হবে। অমূল্য। অপ্রতুল। অপ্রতুল হচ্ছে যা সহজেই পাওয়া যায় না। অর্থাৎ যথেষ্ট নয়। যে জিনিস যথেষ্ট নয় সে জিনিস সহজে পাওয়া যায় না। দক্ষতা। দক্ষতা মানে হচ্ছে কোন একটা কাজ সঠিকভাবে করার যে ক্ষমতা সেটি হচ্ছে দক্ষতা। অর্থাৎ সঠিকভাবে কোন কাজ করা হলে কি হবে? সে কাজটা অনেক ভালো হবে, নিপুণ হবে। তাহলে অর্থ হবে কি? নিপুণতা। দক্ষতা যেহেতু সঠিকভাবে কোন কাজ করার ক্ষমতা, দ্যাট মিনস এইটা একটা প্রকৌশলগত যোগ্যতা। আর প্রকৌশলের বাংলা কি? সঠিক বাংলা যদি আমরা চিন্তা করি ইঞ্জিনিয়ারিং এ বাংলা কুশলতা। অর্থাৎ হচ্ছে কৌশলে কোন কিছু কি করা? সৃষ্টি করা বা তৈরি করা, সমাধান করা এগুলো। লুপ্তপ্রায়। লুপ্ত শব্দটি মূলত বিলুপ্ত শব্দের আং অংশবিশেষ। ঠিক আছে? লুপ্ত মানে হচ্ছে বিলুপ্ত। ঠিক আছে? অর্থাৎ লোপ পেতে বসেছে এমন। লুপ্তপ্রায় মানে কি? লোপ পেতে বসেছে এমন। অর্থাৎ কমে যাচ্ছে। ঠিক আছে? রেওয়াজ। রেওয়াজ মানে হচ্ছে অভ্যাস, রীতি, পদ্ধতি, ধরন। ঠিক আছে? রেওয়াজ মানে কি? রীতি, পদ্ধতি, ধরন। কোন একটা অঞ্চলে মানুষের যে অভ্যাস থাকে, রীতি বা নিয়ম থাকে সেটাকে কি বলে? সে এলাকার রেওয়াজ বলা হয়। অনুপ্রেরণা। অনুপ্রেরণা মানে কি? মানে উৎসাহ, উদ্দীপনা। ঠিক আছে? তারপরে কি আছে? তারপর আছে হচ্ছে জীবন কথা। জীবন কথা মূলত এখানে জীবনের যে কাহিনী সেটাকে বোঝানো হয়েছে। অর্থাৎ মানুষের জীবনের যে বিভিন্ন ঘটনার পরিক্রমা সেটাকে বোঝানো হয়েছে। অর্থাৎ জীবন কাহিনী। অপরিহার্য। অপরিহার্য শব্দটির সুন্দর বাংলা হচ্ছে আবশ্যিক। ঠিক আছে? আবশ্যিক মানে কি? যা ছাড়া হয় না। অর্থাৎ যা এড়ানো যায় না। যা ছাড়া কখনোই সম্ভব নয়। সেটি কি? সেটি হচ্ছে আমাদের অপরিহার্য বস্তু। তারপর হচ্ছে মণিপুরী। মণিপুরী মূলত হচ্ছে ভারতের মণিপুর রাজ্যে বসবাসকৃত এক ধরনের জনগোষ্ঠী যারা বাংলাদেশে মণিপুরী আদিবাসী নামে বসবাস করে থাকে পার্বত্য চট্টগ্রামে। থিলা। ঠিক আছে? এখানে অবশ্য মণিপুরী বলতে মণিপুর সম্পর্কিত বা মণিপুরে উৎপন্ন বোঝানো হয়েছে। ঠিক আছে? তো মণিপুরে উৎপন্ন মণিপুর সম্পর্কিত জিনিসগুলোকে মণিপুরী বলা হয়ে থাকে। ওকে, ঠিলা মাটির কলসি বা ঘট। ওকে। তারপরে কি আছে? তারপর হচ্ছে প্রকৃত প্রতীকধর্মী। প্রতীক শব্দের অর্থ হচ্ছে কোন একটা সংকেত বা ইঙ্গিত। ঠিক আছে? সংকেত বা ইঙ্গিতকে বলা হয় প্রতীক। তাহলে সংকেত বা ইঙ্গিতের মাধ্যমে বোঝানো যায় বা বোঝায় এমন জিনিস হচ্ছে প্রতীকধর্মী। টুপর। হিন্দু সম্প্রদায়ের বিয়ের সময় বরের মাথায় একটা মুকুট দেওয়া হয়। ঠিক আছে? এটাকে বলে টুপুর। এটা অনেকটা গম্বুজ আকৃতির, অনেকটা বড় হয়। ঠিক আছে? এটাকে বলে টুপুর। ঠিক আছে? তারপরে কি আছে? তারপর আছে হচ্ছে টেকসই। ওকে। টেকসই মানে কি? টেকসই মানে হচ্ছে মজবুত। ঠিক আছে? টেকসই মানে কি? মজবুত। অর্থাৎ যেটা খুব বেশি কি? শক্তিশালী, মজবুত। ঠিক আছে? ওকে। তারপর হচ্ছে ঐতিহ্য। ঐতিহ্য মানে হচ্ছে যা অনেক দিন ধরে গর্বের সহিত প্রচলিত। অর্থাৎ অতীতে গর্ব এবং গৌরবের বস্তুকে কি বলা হয়? ঐতিহ্য বলা হয়।
যেমন অনেক সময় দেখে বলা যে ঐতিহ্যবাহী অর্থাৎ যেটা ঐতিহ্য বহন করে। ঠিক আছে? ওকে। তারপর হচ্ছে সম সংরক্ষণ। সংরক্ষণ মানে হচ্ছে বিশেষভাবে রক্ষা করা। ঠিক আছে? হুম, ডিডিএলজি লাকসিমপুর। ঠিক আছে? ও হচ্ছে ল্যাপটপে ক্লাস করতেছে। আমি দেখতে পাচ্ছি এবং তাকে অর্ধেক দেখা যাচ্ছে, অর্ধেক দেখা যাচ্ছে না। ও কি শুয়ে আছে নাকি আমি বুঝতে পারতেছি না। যারা শুয়ে ক্লাস করতেছিস তোদের খবর আছে। সম্প্রসারণ মানে কি? ও আচ্ছা যেটা সংরক্ষণ বললাম। সংরক্ষণ মানে হচ্ছে বিশেষভাবে রক্ষা করা। অর্থাৎ কোন একটা জিনিসকে বিশেষভাবে দেখাশোনা করা। এটা হচ্ছে সংরক্ষণ। তারপরে হচ্ছে সম্প্রসারণ। সম্প্রসারণ মানে হচ্ছে প্রসারিত করা, বিস্তার করা। মানে হচ্ছে জিনিসটাকে আরো বেশি বিস্তার ঘটানো। তারপরে অনায়াসে। অনায়াস শব্দটি সঙ্গে হচ্ছে আয়েশ সহকারে। ঠিক আছে? আয়েশ সহকারে। অর্থাৎ যেখানে আয়েশ শব্দের বাংলা অর্থ হচ্ছে আরাম। অর্থাৎ আরাম সহকারে। যে কাজ করতে আরাম লাগে সেই কাজকে আমরা কি বলি? সহজ কাজ। ঠিক আছে না? তাহলে অনায়াসে শব্দে এটা হচ্ছে আয়েশ মানে আরাম সহকারে মানে আয়েশ সহকারে। ঠিক আছে? অনায়াসে বলতে আয়েশ সহকারে। ঠিক আছে? অর্থাৎ আরাম যেটার মধ্যে বেশি। তার মানে হচ্ছে সহজে যেটা করা যায়। খোদাই করা। খোদাই করা মানে কি? কোন একটা জিনিসকে খুঁচিয়ে সেখান থেকে ওই জিনিসটা ফেলে দিয়ে গর্ত তৈরি করে কোন একটা জিনিস আঁকা। অর্থাৎ খুঁচিয়ে আঁকাকে খোদাই করা বলে। ঘরা। ঘরা হচ্ছে কলসি। ঠিক আছে? তোমরা যারা ঠাকুরমার ঝুলি দেখছো, ঠাকুরমার ঝুলির মধ্যে কি বিভিন্ন সময় বিভিন্ন লোক কি স্বর্ণের ঘড়া পায়, মোহর পায়। ঠিক আছে না? তো স্বর্ণের ঘড়া মানে কলসি। জীবন গাথা, জীবন গাথা। ঠিক আছে? তোমরা বীর গাথা শব্দটি শুনছো? বীর গাথা? বীর গাথা মানে হচ্ছে বীরের গল্প। ঠিক আছে? দ্যা স্টোরি অফ হিরোস। ঠিক আছে? দ্যা স্টোরি অফ হিরোস। তো বীর গাথা মানে হচ্ছে বীরের গল্প। তাহলে এখানে বলছে জীবন গাথা। তার মানে কি জীবনের গল্প। বোঝা গেল? দারিদ্র। দারিদ্র হচ্ছে একটা অবস্থা যেখানে মানুষ গরিব থাকে। ঠিক আছে? তার মানে মানুষের যে গরিব অবস্থা সেটাকে দারিদ্র বলা হয়। ফরমাশকারী। ফরমাশকারী হচ্ছে যিনি আদেশ করেন। অর্থাৎ যিনি জিনিসটা বানান। অর্থাৎ যিনি হচ্ছে কমান্ডার, কমান্ড দেন। তারপর হচ্ছে মৌসুম। মৌসুম হচ্ছে সময়কে বোঝায়। অর্থাৎ কাল বা ঋতু। ঠিক আছে? শহরতলি। শহরতলি বলতে বোঝানো হয়ে থাকে হচ্ছে শহরের কাছাকাছি এলাকা। যেটাকে আমরা এখন বলি আমরা এখন বলি না? মকস্বর মানে হচ্ছে শহরের কাছাকাছি। ওকে। সহজাত। সহজাত মানে হচ্ছে স্বাভাবিক। অর্থাৎ সহজেই যেটা হয় স্বাভাবিক। তারপর হচ্ছে সানকি। সানকি মানে কি? সানকি মানে হচ্ছে মাটির থালা। ঠিক আছে? সানকি মানে কি? সানকি মানে হচ্ছে মাটির থালা। বুঝছো? সানকি মানে হচ্ছে মাটির থালা। সানকি মানে হচ্ছে মাটির থালা। ওকে। তারপরে হচ্ছে সুপরিকল্পিত। পরিকল্পিত শব্দের অর্থ হচ্ছে কোন কিছু কল্পনা করা, পরিকল্পনা করা। ঠিক আছে না? শব্দটি সবসময় ভালো মিনিং করে। শব্দটি কি করে? ভালো মিনিং করে। অর্থাৎ ভালোভাবে পরিকল্পনা করা। আচ্ছা, আযান দিচ্ছি আমরা একটু আযানের পরে কথা বলি, হ্যাঁ? লা ইলাহা ইল্লাল্লাহ। ওকে, আযান শেষ। ঠিক আছে? চলো আমরা আবার আমাদের ক্লাসে ফিরে যাই। ওকে। তারপর হচ্ছে সুরুচিপূর্ণ অর্থাৎ হচ্ছে রুচিশীল। তারপর হচ্ছে সৌন্দর্যপ্রিয়তা। সৌন্দর্যপ্রিয়তা মানে হচ্ছে সৌন্দর্যের প্রতি ভালোবাসা। ঠিক আছে? পৃথিবীতে সবাই সৌন্দর্য পছন্দ করে। ঠিক আছে? নট a সিঙ্গেল পারসন কোন একটা মানুষ নয় যে সৌন্দর্য পছন্দ করে না। ঠিক আছে? অর্থাৎ পৃথিবীর সকল জিনিস কি করে? সৌন্দর্যকে পছন্দ করে। অর্থাৎ সকল জিনিসের প্রতি সকল জিনিসের কি আছে? সৌন্দর্যপ্রিয়তা আছে বা সৌন্দর্যের প্রতি ভালোবাসা রয়েছে। তারপরে হচ্ছে হস্তচালিত। হস্ত শব্দটি হচ্ছে সংস্কৃত ভাষায় হাত। বুঝছো? সংস্কৃত হস্ত মানে হচ্ছে বাংলায় হাত। তো হাত শব্দটি হচ্ছে হস্তের প্রতিশব্দ। অর্থাৎ হস্তচালিত মানে হাত চালিত। ঠিক আছে?
চলো এখন আমরা একটু লেখক পরিচিতি নিয়ে পড়াশোনা করি। দেখি আমাদের কামরুল হাসান সাহেব আসলে কি করেছে জীবনে। ওকে। তো কামরুল হাসান যিনি হচ্ছে ১৯২১ সালে কলকাতায় জন্মগ্রহণ করে। ঠিক আছে? উনি যখন কলকাতায় জন্মগ্রহণ করে তখন কিন্তু বাংলাদেশে একটা বিশাল কাহিনী ঘটে গেছে। কি হইছে? তখন হচ্ছে ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করছে। বুঝছো? হুম? ২০১৮ সালে ১৯১৮ সালে শুরু হয়েছিল ১ম গুঞ্জন। তারপরে ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করে। তো উনি যখন জন্মগ্রহণ করে তখন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা লাভ করে। ওকে। একজন খ্যাতিমান শিল্পী হিসেবে দেশে বিদেশে তিনি পরিচিতি লাভ করেন। তার আঁকা ছবিতে দেশের লুকোজ মানে হচ্ছে এই যে গ্রাম বাংলার অর্থাৎ হচ্ছে লোকালয়ের এই এটা কে? সাদিয়া আক্তার এই উঠো। এ শুয়ে আছে। তোরা যারা শুয়ে, শুয়ে ক্লাস করতেছিস, তোদের সবটি জ্বর আসবে আজকেই রাত্রেই। দোয়া করে দিলাম যা। ওকে। আচ্ছা। আর তার আঁকা ছবিতে লুকোজ জীবনের নানা উপাদান আমাদের ঐতিহ্য এবং হচ্ছে সচেতন করে। ওকে। তারপরে হচ্ছে এই যে লোকশিল্প সংরক্ষণ, এই সংরক্ষণে তিনি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কারণ জয়নুল আবেদীন যখন হচ্ছে ১৯৬৫ সালে কি করছিল? লোকশিল্প সংরক্ষণের জন্য একটা জাদুঘর বানাইছিল তখন কিন্তু তিনিও এখানে ছিলেন। অর্থাৎ তিনি লোকশিল্প সংরক্ষণের জন্য প্রশংসনীয়। কর্মজীবনে তিনি দীর্ঘকাল ঢাকা আর্ট ইনস্টিটিউট এ অধ্যাপনার কাজে নিয়োজিত ছিলেন। তিনি বাংলাদেশের ক্ষুদ্র ও কুটির শিল্প ডিজাইন সেন্টারের প্রধান নকশাবিদ হিসেবে কাজ করেছেন। এছাড়াও তিনি বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে লোকশিল্পর নানা উপকরণ সংগ্রহ করে অর্থাৎ তার হচ্ছে সংগ্রহশালা ছিল। তিনি আঁকার বৈচিত্র্য, ঠিক আছে? ফুটিয়ে তোলেন। অর্থাৎ বিচিত্র কলাকৌশল এবং লোকশিল্পের নানা দিক সম্পর্কে তার লেখাপত্র পত্রিকায় প্রকাশিত হয়। অর্থাৎ তিনি যে শুধু আঁকছে বা চিত্র আঁকাইছে ব্যাপারটা এমন না। তিনি কিন্তু চিত্র কেমনে আঁকাইতে হয় সেটা নিয়েও পত্রিকায় লেখালেখি করেছেন। তার একটি বইয়ের নাম হচ্ছে বাংলাদেশের শিল্প আন্দোলন ও আমার কথা। অর্থাৎ এখানে কামরুল ইসলাম কি করছে? মানে কামরুল হাসান তিনি কি করছে? তিনি হচ্ছে তার যে লোকশিল্প আন্দোলন এবং তার যে সে সম্পর্কে কথা সেগুলো ফুটায় তুলছেন। ওকে? ডান। তারপরে কি? তারপরে তো মারা গেছে। ঠিক আছে? ওকে। তারপর হচ্ছে ১৯৮৮ সালে সে হচ্ছে কি করছে? মৃত্যুবরণ করছে কোথায়? ঢাকায়। তাহলে কামরুল হাসান কোথায় জন্মগ্রহণ করছে? কলকাতায়। মারা গেছে কোথায়? ঢাকায়। জন্মগ্রহণ করছে কত সালে? ১৯২১ সালে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়। ঠিক আছে? ওকে। মারা গেছে কোন সময়ে? ১৯৮৮ সালে। ঠিক আছে? এই লোক যখন জন্মগ্রহণ করছে তখনও বিশাল কাহিনী ঘটছে বাংলাদেশে। এই লোক যখন মরছে তখনও বিশাল কাহিনী ঘটছে বাংলাদেশে। ঠিক আছে? ওকে। কি, কি কাহিনী? যখন জন্ম নিছে তখন ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হইছে। প্রাচ্যের অক্সফোর্ড। ঠিক আছে? ওকে। যখন মারা গেছে ১৯৮৮ সালে বাংলাদেশে ইতিহাসে সবচেয়ে বড় বন্যা হইছে ৮৮ সালে। ১৯৮৮ সালে। যেটাকে বলে ৮৮ বন্যা বলা হয়। তো যেদিন যেদিন বলতে যে সালে মারা গেছে ওই সালেও বাংলাদেশের ব্যাপক ক্ষয়ক্ষতি হইছে। ঠিক আছে? অর্থাৎ হচ্ছে বিশাল বন্যা হয়েছিল। বোঝা গেছে? ওকে। এখন আপনারা বলেন এই যে পুরো হ্যাঁ, মিডল স্যার চলে আসছে। এখানে ক্লাস নিবে তোমাদের। এখন আমি যেখানে ক্লাস নিচ্ছি এখানে বসে, বসে স্যার ক্লাস নিবে। ঠিক আছে? এই যে স্যার আমার পিছনে আছে। ঠিক আছে? স্যার উঁকি মারছে। ঠিক আছে? স্যারকে বলো হাই। ওকে। ঠিক আছে। বলো সবাই ঠিকঠাক মতো বুঝছো? ঠিক আছে। তাহলে আমরা কিন্তু ক্লাস শেষ করব এখন। ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং ইউটিউব পরিবারের সাথেই থাকো। ঠিক আছে? একটু পরে তোমাদের মিজানুল স্যার ক্লাস নেবে। একটু পরে বলতে এই যে একটু পরেই ৮ঃ৩০ এ। ঠিক আছে? সো মিজানুল স্যারকে রেখে যাচ্ছি। আমি চলে যাচ্ছি। টাটা, বাই, বাই।